আসসালামু আলাইকুম। অটোনমিক নার্ভাস সিস্টেমের আমাদের আজকের টপিক অ্যাডেনার্জিক সিস্টেম। অ্যাডেনার্জিক সিস্টেমে আমরা যেমন কোলিনার্জিক সিস্টেম আলোচনার আগে কি কি টপিক আমরা আলোচনা করব সেগুলো আমরা কি করি মানে আমরা এগুলো হেডিং আকারে একটু বলে নিই। যেমন আমরা এখানে আলোচনা করব নার্ভ এন্ডিংস, নিউরোট্রান্সমিটার, synthesis and metabolizing enzyme, then receptor, then drugs, that is adrenergic agonist, adrenergic antagonist. এই তো sympathomimetic and sympatholytic drugs. তাহলে এইগুলো হবে আমাদের আলোচনার বিষয় রিগার্ডিং দ্য অ্যাড্রেনার্জিক সিস্টেম। তাহলে আমরা বলছি যে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংস, তাই তো? তো অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংস আমরা আগেই এগুলো আলোচনা করেছি অটোনমিক নার্ভাস সিস্টেমের যে প্রথম ক্লাস। তাহলে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং আমরা বলি অল পোস্ট গ্যাংলিওনিক sympathetic nerve except those supplying the sweat gland and some neurons in the CNS. তাহলে সেগুলো হলো আমাদের adrenergic nerve endings। তাহলে on stimulation of adrenergic nerve ending we get the neurotransmitter। এখানে adrenergic system যেহেতু তাহলে তার নিউরোট্রান্সমিটারকে noradrenaline mainly and also adrenaline, সেটা আমরা পরে বলবো। তাহলে 80% আসবে কি noradrenaline on stimulation of adrenergic nerve endings। We get the neurotransmitter noradrenaline 80%, কোনো বই আছে 85%। তারপরে synthesizing and metabolizing enzyme, তাহলে আমরা এটা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, আমি খুব ভালো ছবি আঁকি না, আমি চেষ্টা করেছি একটু স্টুডেন্টদের সুবিধার্থে ছবি আঁকার, বাট আমি একটা ভালো ছবি আঁকতে পারি না, যাই হোক। তাহলে synthesizing and metabolizing enzyme, then receptors, what are the receptor alpha beta, হ্যাঁ এগুলো আমরা জানবো, then drugs। আচ্ছা, এখন তাহলে আমরা এটার সিনথেসিস দেখি কি যে নরঅ্যাড্রেনালিন উইদিন দ্য নার্ভ এন্ডিং কিভাবে সিনথেসিস হচ্ছে। আমরা যদি এটা দিকে একটু দেখি তাহলে স্টেপ ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি যে টাইরোসিন যেটা কিনা অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড হলো কোথায়, উইদিন দ্য নার্ভ এন্ডিং সোডিয়াম ডিপেন্ডেন্ট যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেখানে দিয়ে টাইরোসিন চলে আসলো কোথায়, সাইটোপ্লাজমে। A tyrosine by the enzyme tyrosine hydroxylase is converted to dihydroxyphenylalanine, যাকে আমরা কি বলি, ডোপা। তাহলে tyrosine is converted to DOPA by tyrosine hydroxylase by the enzyme tyrosine hydroxylase। আচ্ছা, তারপরে স্টেপটা কি, স্টেপ 3 আমরা বলছি যে এই dihydroxyphenylalanine is converted to dopamine by the enzyme dopa decarboxylase। আচ্ছা, তাহলে dopa decarboxylase এনজাইম দিয়ে এটা ডোপামিন হবে এবং এই পুরো অংশটা কোথায় হচ্ছে, উইদিন দা সাইটোপ্লাজম। টাইরোসিন টু ডোপা, ডোপা টু ডোপামিন। টাইরোসিন, এই যে আমরা বলছি যে টাইরোসিন কোত্থেকে আসলো, এক্সট্রাসেলুলারলি, হ্যাঁ অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এটা সাইটোপ্লাজমে এন্ট্রি করলো। আচ্ছা, এই টাইরোসিনের আসলে টাইরোসিন একটা ফিনাইলঅ্যালানিন একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, মানে প্রিকারসর অফ টাইরোসিন হলো একটা ফিনাইলঅ্যালানিন, যেটা কিনা প্রিকারসর তোমার একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে আমরা সাইটোপ্লাজমে একে পেলাম। এখন এই টাইরোসিন, এই যে ডোপা হচ্ছে বাই দ্য এনজাইম টাইরোসিন হাইড্রোক্সিলেজ, হ্যাঁ number 2 step. Number 3 is the DOPA is converted to dopamine by the DOPA decarboxylase, this enzyme। এই সমস্ত স্টেপগুলো, স্টেপ 1 2 3 occurs within the cytoplasm। আচ্ছা, এখন এই যে ফর্ম ডোপামিন, এই ডোপামিনটা কি করবে, এখন ভেসিকলে এন্টার করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডোপামিন বা এখানে এই যে ডোপামিন এই ভেসিকলের মধ্যে ঢুকে যাবে, তাই তো? তাহলে এটা ডোপামিন এন্টার ইনটু দ্য ভেসিকল অ্যাক্টিভলি, এটার জন্য আলাদা কিছুই লাগলো না, ঠিক আছে? আচ্ছা, এখন ডোপামিন ইজ কনভার্টেড টু নরঅ্যাড্রেনালিন, এই যে এখানে ডোপামিন ইজ কনভার্টেড টু নরঅ্যাড্রেনালিন বাই দ্য ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। তাহলে এই ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এই এনজাইমটা দিয়ে এইটা হলো কোথাও উইদিন দ্য ভেসিকল, এই কনভার্সন কি, ডোপামিন ইজ কনভার্টেড টু নরঅ্যাড্রেনালিন। এই কনভার্সনটা হচ্ছে কোথায়, উইদিন দ্য ভেসিকল। আচ্ছা, এখন ভেসিকলে হওয়া পর্যন্ত থাকলো। আচ্ছা, এখন আমরা বলছি যে এখানকার নিউরোট্রান্সমিটার নরঅ্যাড্রেনালিন, হ্যাঁ অন স্টিমুলেশন অফ অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং উই গেট noradrenaline 80% and adrenaline 20%।
কোনো কোনো বইয়ে বলা আছে 85% নর অ্যাড্রেনালিন আর নন ইপিনেফ্রিন অ্যান্ড 15% কি অ্যাড্রেনালিন আর ইপিনেফ্রিন। তাহলে কথা হচ্ছে যে এখানে তো সিনথেসিস হচ্ছে না অ্যাড্রেনালিন, তাহলে আমরা পেলাম কোত্থেকে? অন স্টিমুলেশন এখান থেকে আসবে কি কি, ডোপামিন আসবে ভেসিকুলার কন্টেন্ট হিসেবে, নরঅ্যাড্রেনালিন, এটিপি, পেপটাইডোগ্লাইকেন সবাই আসছে, তার সাথে এপিনেফ্রিন আর অ্যাড্রেনালিনকেও আমরা সিনাপটিক ক্লেফটে পাবো। এটা কিভাবে আমরা পরে বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সিনথেসিস এই পর্যন্তই কয়টা স্টেপ? এই যে 4টা স্টেপ এখানে হচ্ছে, সাইটোপ্লাজমে 3টা, আর 4 নম্বর স্টেপটা হচ্ছে উইদিন দ্য ভেসিকল। তাহলে সিনথেসিস কিন্তু শেষ হয়নি, নরঅ্যাড্রেনালিন থেকে এরপরে কি হবে? অ্যাড্রেনালিন। অ্যান্ড এই স্টেপটা আমরা এখানে পাচ্ছি না, কোথায়? উইদিন দ্য নার্ভ এন্ডিং। কেন পাচ্ছি না? বিকজ N-methyl transferase enzyme is present only in the adrenal medulla. হ্যাঁ, তাহলে N-methyl transferase এনজাইমটা কি? যেটা কিনা নরঅ্যাড্রেনালিনকে অ্যাড্রেনালিনে convert করে. This enzyme is called N-methyl transferase, which is only present in adrenal medulla but absent in adrenergic nerve endings. So epinephrine or adrenaline is synthesized only in adrenal medulla, but not in the adrenergic nerve endings. তাহলে কেন আমরা পাচ্ছি অন স্টিমুলেশন, আমরা সেই কথাটা একটু পরে বলি। এখন এই স্টেপগুলো আমরা আরেকটু দেখি যে টাইরোসিন যখন অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড হলো, তখন আমরা এখানে বলছি যে সাইটোপ্লাজমে টাইরোসিন ইজ কনভার্টেড টু ডোপা। হ্যাঁ, এটা হলো একটা রেট লিমিটিং রিয়াকশন। হ্যাঁ, ইফ উই ব্লক দ্য টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইম অ্যাক্টিভলি, নরঅ্যাড্রেনালিন সিনথেসিস উইল বি ব্লকড। এটাকে আমরা বলছি যে রেট লিমিটিং এনজাইম। তাহলে উই ক্যান ব্লক দ্য এনজাইম বাই কি? উই ক্যান ব্লক দিস এনজাইম বাই মিটারোসিন, রিসারপিন। রিসারপিন অ্যাকচুয়ালি ভেসিকুলার স্টোরগুলোকে ডিপ্লেট করে, বা মিটারোসিন যেটা টাইরোসিন অ্যানালগ, হ্যাঁ, এটা দিয়ে আমরা বন্ধ করতে পারি কি? টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমটাকে ইনহিবিট করতে পারি। হ্যাঁ, এটা কখন আমরা করতে পারি? ইন কেস অফ ফিওক্রোমোসাইটোমা। এটা ফিওক্রোমোসাইটোমাটা কি? অ্যাড্রেনাল মেডুলারি টিউমার। হ্যাঁ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা টাইরোসিন, দ্যাট ইজ টাইরোসিন অ্যানালগ, উই ক্যান অ্যাপ্লাই in case of pheochromocytoma. We can block the enzyme, that is the rate limiting step. হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা বলছি যে তারপরে স্টেপটা হলো কি? তাহলে টাইরোসিন এখানে এন্ট্রি করলো, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দেন টাইরোসিন ইজ কনভার্টেড টু ডোপা, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, দ্যাট ইজ দ্য রেট লিমিটিং স্টেপ। তারপর আমরা বলছি ডোপা ইজ কনভার্টেড টু ডোপামিন, দিস ইজ দ্য থার্ড স্টেপ। হ্যাঁ, তাহলে স্টেপ 1, 2, 3 occur within the cytoplasm of the nerve ending. হ্যাঁ, দেন ডোপামিন এন্টার ইনটু দ্য ভেসিকল। এখানে কিছুই লাগবে না, এটা অ্যাক্টিভলি এখানে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা, এখন ট্রান্সপোর্টার আছে, তার ট্রান্সপোর্টার দিয়ে এসে অ্যাক্টিভলি এটা চলে এসেছে। এখন স্টেপ 4 আমরা বলছি যে ডোপামিন ইজ কনভার্টেড টু noradrenaline within the vesicle. Dopamine is converted to noradrenaline within the vesicle. আচ্ছা, এখন আমরা বললাম যে নরএপিনেফ্রিন আর নরঅ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিনের কনভার্সন নার্ভ এন্ডিংয়ে হবে না, বিকজ কে নাই? N-methyl transferase enzyme is absent here. কোথায় আছে এটা? উইদিন দ্য অ্যাড্রেনাল, অনলি প্রেজেন্ট ইন দ্য অ্যাড্রেনাল মেডুলা। তাহলে এই কনভার্সনটা হবে কোথায়? অ্যাড্রেনাল মেডুলাতে। আচ্ছা, এখন এই স্টোরে দেখো, ভেসিকুলার মধ্যে ভেসিকুলারে কি, ভেসিকুলার স্টোর হিসেবে আমরা কি কি পাচ্ছি? ডোপামিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ, এটিপি, অনেক কিছুকে পাচ্ছি, তাই তো? তাহলে ওই স্বাভাবিক কথাই যে আমরা যেমন অ্যাসিটাইলকোলিন সিনথেসিসের মতো যা দেখেছি, এখানেও তাই হবে। এখানে এক্সোসাইটোসিস হবে। কেন হবে? ইনটু দ্য সিনাপটিক ক্লেফট বা এক্সোসাইটোসিস কেন হবে? এই রিলিজ হবে কেন? অ্যাকশন পটেনশিয়াল রিচেস দ্য নার্ভ এন্ডিং। আচ্ছা, তাহলে যখনই কিনা ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল, কি ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল, তখন ক্যালসিয়াম এন্ট্রি হলো উইদিন দ্য সাইটোপ্লাজম, ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেল। হ্যাঁ, ক্যালসিয়াম ইনক্রিজ দ্য ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, তখন vesicle moves towards the presynaptic membrane. Presynaptic membrane এসে fusion of the vesicular membrane with the within the presynaptic membrane. তাহলে এই জাস্ট আগের মতোই স্টেপগুলো। তাহলে এখানে ফিউশন হয়ে গেল অ্যান্ড রিলিজ অফ দ্য নরঅ্যাড্রেনালিন ইন দ্য সিনাপটিক ক্লেফট উইথ আদার ভেসিকুলার কন্টেন্ট। তাহলে এই ভেসিকুলার কন্টেন্ট আর কি কি পাই আমরা এখানে? ভেসিকুলার কন্টেন্টে
আমরা দেখি যে অ্যাড্রেনার্জিক নার্ভ যখন স্টিমুলেশন হলো তখন হওয়ার ফলে এখানে ভেসিকুলার কন্টেন্টে নট অনলি নরঅ্যাড্রেনালিন, আমরা কি কি পাবো, আর ডোপামিন পাবো, ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম পাবো, অ্যাড্রেনালিন পাবো, এটিপি, ম্যাগনেসিয়াম, গ্লাইকোপ্রোটিন, এগুলো অনেক কিছু পাবো। তাহলে এখন বলা হচ্ছে যে এই যে অ্যাড্রেনালিন, আমরা বলছি যে এখানে আমরা অ্যাড্রেনালিনও পাবো, আর ইপিনেফ্রিন আর অ্যাড্রেনালিন। আচ্ছা, অন স্টিমুলেশন অফ কি অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং কেন পাবো, বলা হচ্ছে যে অ্যাড্রেনালিন তো সিনথেসিস হয় কোথায়, সিনথেসিস অ্যান্ড রিলিজ ফ্রম অ্যাড্রেনাল মেডুলা, অনলি সিনথেসিস ইন অ্যাড্রেনাল মেডুলা, অ্যান্ড সার্কুলেট ইন দ্য হোল বডি ভায়া দ্য ব্লাড। তাহলে কিসের মতো, এর এই যে সার্কুলেট দ্য হোল বডি ভায়া দ্য ব্লাড, তাহলে এটা অনেকটা কি নিউরো হরমোনের মতন তার অ্যাটিটিউডটা। আচ্ছা, comes to the synaptic cleft, that is the target tissue. তাহলে এই হোল বডি সার্কুলেট করে via the blood, it comes to the synaptic cleft and uptaken into the adrenergic nerve ending by the uptake 1. আচ্ছা, and যখন এই অ্যাক্টিভ প্রসেস এটা চলে গেল আপটেক 1 এর মাধ্যমে, হ্যাঁ, তখন এটা ভেসিকুলার স্টোর হয়ে থাকে, এবং যখনই নার্ভ এন্ডিং স্টিমুলেটেড হয় তখন আমরা এখানে পাই কাকে, নরঅ্যাড্রেনালিনকে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য অন স্টিমুলেশন অফ দ্য অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং উই গেট বোথ অ্যাড্রেনালিন অ্যান্ড নরঅ্যাড্রেনালিন, দো adrenaline or epinephrine is not synthesis within the nerve ending, because enzyme in methyl transferase it is absent here. It's synthesizing enzyme in methyl transferase present only in the adrenal medulla. আচ্ছা, তাহলে আমরা বললাম যে আমরা টপিকগুলো তো আগে কি হাইলাইট করে নিয়েছি যে আমরা কি পড়বো। আমরা নার্ভ এন্ডিং জানলাম, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং কাকে বলে, নিউরোট্রান্সমিটার কি, এখানে মেইন নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, তার সিনথেসিস কীভাবে হচ্ছে, দেন তার সিনথেসাইজিং অ্যান্ড মেটাবোলাইজিং এনজাইম। আচ্ছা, এখন আচ্ছা হ্যাঁ, মেটাবোলাইজিং এনজাইম, তো মেটাবোলাইজিং এনজাইম এখানে আমরা তাহলে ফেট অফ নিউরোট্রান্সমিটার কি জানি, তিনটা ফেট, তাই তো। তাহলে ইন কেস অফ অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার এখানে ফেট কয়টা, এখানেও তিনটা, কি 70 to 80% অফ রিলিজড নরঅ্যাড্রেনালিন ইজ ডিআপটেকেন বাই দ্য নার্ভ এন্ডিং। তাহলে যে এখানে এই যে যাচ্ছে কত, 70 to 80%, আপটেক 1-এ কতটুকু নিয়ে নিচ্ছে, বাই 70 to 80%। আচ্ছা, তাহলে আমরা বলছি যে 70 to 80% of the released neurotransmitter is deuptaken by active transport by noradrenaline transport। এই যে NET লেখার চেষ্টা করেছি আমি, নরএপিনেফ্রিন আর নরঅ্যাড্রেনালিন ট্রান্সপোর্টার এখানে আছে একটা, এটা দিয়ে অ্যাক্টিভলি চলে যাচ্ছে সাইটোপ্লাজমে and then to the vesicle. This is known as uptake 1. এই প্রসেসটাকে এই যে নার্ভ এন্ডিং নিয়ে নেওয়া তারপর ভেসিকুলার স্টোর রাখা, এটাকে আমরা বলছি কি আপটেক 1। আচ্ছা, তারপরে তাহলে তার প্রথম ফেজ হলো রি-আপটেকেন বাই দ্য নার্ভ এন্ডিং বাই দ্য আপটেক 1 প্রসিডিউর, কি আপটেক 1 কত পার্সেন্ট, 70 to 80%। আচ্ছা, তারপর আমরা বলছি যে it can be metabolized, তাহলে রিলিজ নরঅ্যাড্রেনালিন রিসেপ্টরের সাথে বাইন্ড হয়, তারপর এটা ইট ক্যান বি কি মেটাবোলাইজড। হ্যাঁ, তাহলে মেটাবোলাইজিং এনজাইম কি এখানে ক্যাটাকল ও মিথাইল ট্রান্সফারেজ অ্যান্ড মোনো অ্যামাইনো অক্সিডেজ, COMT অ্যান্ড মোনো অ্যামাইনো অক্সিডেজ। সরি, এই এনজাইমগুলো দিয়ে এসে মেটাবলিজম, তার মেটাবলিজম হয় কার, এই নিউরোট্রান্সমিটারের এখানকার। আচ্ছা, তারপরে আমরা বলছি যে ইট ইজ ডিস্ট্রিবিউটেড দ্য হোল বডি অ্যান্ড ইজ আপটেক ইন নন নার্ভাস টিস্যু। এইটাকে আমরা বলি যেমন মাসল, লিভার, অ্যাডিপোজ টিস্যু, এই নন নার্ভাস টিস্যুগুলোতে তার আপটেক 2 হয়। হ্যাঁ, ডিফিউশন টু নন নার্ভাস টিস্যু, যেমন কি অ্যাডিপোজ টিস্যু, লিভার, তারপরে তোমার মাসল, এইগুলোতে যাবে ডিফিউশনের মাধ্যমে, সেটাকে আমরা বলছি আপটেক 2। তাহলে আপটেক 1 হলো বাই দ্য নার্ভ এন্ডিং অ্যান্ড আপটেক 2 is the non-nervous tissue, that is uptake 1 in the nervous tissue and uptake 2 in the non-nervous tissue. আচ্ছা, তাহলে এখানে আমরা নিউরোট্রান্সমিটারের ফেট পেলাম কয়টা, তিনটা। একটা হলো আপটেক 1, 80 to 70% of the released noradrenaline is de-uptaken by the nerve ending for and stored within the vesicle and released within the synaptic cleft. তাহলে এইটা হলো তার প্রথম ফেজ, that is the procedure is called uptake 1. Then
some portion metabolized by the enzyme catecholomethyltransferase monoamine oxidase, and আমরা বলছি যে and some portion diffuse to the non-nervous tissue, হ্যাঁ, to the muscle, to the adipose tissue, to the liver, হ্যাঁ, এটাকে আমরা বলছি আপটেক 2। আচ্ছা, এখন আমরা বলছি যে এই সিনথেসিস যখন আমরা আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন অনেক সময় ভাইভাতে ছোট করে জিজ্ঞেস করা হয় বা রিটেনেও অনেক সময় বা এমসিকিউতে আমরা পাই কি ইপিনেফ্রিন আর অ্যাড্রেনালিন একে আমরা ট্রু নিউরোট্রান্সমিটার বলি না কেন, বা কি বলে এটাকে আমরা নিউরো হরমোন বলি কেন। আচ্ছা, তাহলে কথাটা হচ্ছে যে কি এটা কেন বলি না, ট্রু নিউরোট্রান্সমিটারের ক্রাইটেরিয়া আমরা আলোচনা করেছি আমাদের অটোনমিকের প্রিভিয়াস ক্লাসে, যে ট্রু নিউরোট্রান্সমিটার হওয়ার কিছু ক্রাইটেরিয়া রাখবে। একটা কেমিক্যাল এজেন্টকে দ্যাট ক্যারিজ দ্য ইনফরমেশন, তাকে আমরা তখনই নিউরোট্রান্সমিটার বলবো যখন এটা অন স্টিমুলেশন অফ নার্ভ এন্ডিং। It should be released after some stimulation from the nerve ending. But in case of adrenaline or epinephrine, আমরা দেখছি যে এটা কি এখানে সিনথেসিস হয় না, তা সিনথেসাইজিং এনজাইম আমরা এখান থেকে রিলিজ পাচ্ছি বটে, কিন্তু তার নিউরোট্রান্সমিটার হওয়া যে ক্রাইটেরিয়া, যে সিনথেসাইজিং এনজাইম মাস্ট বি প্রেজেন্ট উইদিন দ্য নার্ভ এন্ডিং, মেটাবলাইজিং এনজাইম মাস্ট বি প্রেজেন্ট উইদিন দ্য নার্ভ এন্ডিং। কিন্তু ইন কেস অফ অ্যাড্রেনালিন এর সিনথেসাইজিং যে এনজাইম সেটা কোথায় আছে, অ্যাড্রেনাল মেডালাতে, that is N-methyltransferase present only in the adrenal medulla. But এটা হরমোনের মতো কি হোল বডিতে সার্কুলেট করে via the blood, comes to the synaptic cleft, and when uptake 1 occur along with the noradrenaline, it goes to the vesicle of the nerve ending. তো এই জন্য তার আচরণটা অনেকটা হরমোনের মতো। তাহলে আমরা এটাকে বলতে পারি নিউরো হরমোন, নট ট্রু নিউরোট্রান্সমিটার, বাট এর মানে ক্যারেক্টারিস্টিক আমরা পাই অনেকটা নিউরো হরমোন, এই জন্য এটাকে নিউরো হরমোন বলা হয় অনেক সময়। অ্যান্ড এপিনেফ্রিন আর অ্যাড্রেনালিন ইজ নট আ ট্রু নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এখন অ্যাড্রেনালিনের রিগার্ডিং অ্যাড্রেনালিন, আচ্ছা আগে আপটেক 1 অ্যান্ড আপটেক 2 এটা বলে শেষ করি। অনেক সময় এটাও জিজ্ঞেস করা হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ আপটেক 1 অ্যান্ড আপটেক 2 বা রিটেনে যদি আসে, হ্যাঁ, তাহলে আমরা এই রিটেন ওরিয়েন্টেড এবং ভাইভা, যেহেতু এগুলো রিভিউ ক্লাস, আমরা রিটেন এবং ভাইভা ওরিয়েন্টেড ক্লাসগুলো আমরা আলোচনা করতে চাই। আচ্ছা, তো বলা হচ্ছে যে কি আপটেক 1টা কি বললাম, এটা একটা অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেসে 70 to 80% রিলিজ নরঅ্যাড্রেনালিন ইজ আপটেকেন, এটাকে আমরা বলছি আপটেক 1, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ প্রসেস। আপটেক 2টাকে কি বলছি, যে আপটেক 2 এটা হচ্ছে কি নন নার্ভাস টিস্যুতে ডিফিউশন হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ একটা প্রসেস। তাহলে এই আপটেক 1 অ্যাক্টিভ প্রসেস, আপটেক 2টা হলো একটা প্যাসিভ প্রসেস। এটা গেল। আবার এটা বলছি যে এটা অকার্স উইদিন দ্য নার্ভ এন্ডিং, দ্যাট ইজ দ্য নার্ভাস টিস্যু, অ্যান্ড কোথায় যাচ্ছে এটা, ইন দ্য মাসল, অ্যাডিপোস টিস্যু, লিভার, তাহলে এটা হলো নন নার্ভাস টিস্যুতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল একটা ডিফারেন্স। আচ্ছা, এখন এই যে এখানে আমি ব্লক করেছিলাম কি টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে, আমরা বলেছি যে মিটাইরোসিন রিসারপেনিকা দিয়ে উই ক্যান ব্লক দিস টাইরোসিন হাইড্রোক্সিলেজ, দ্যাট ইজ রেট লিমিটিং স্টেপ। এখানেও আমরা দেখি যে আপটেক 1কে আমরা ব্লক করতে পারি কি দিয়ে, তো অন্য কালি দিয়ে আমি এটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপটেক 1 ক্যান বি ব্লক বাই কি দিয়ে ব্লক করতে পারি, কোকেইন, ওয়াবেইন, দ্যাট ইজ দ্য কার্ডিয়াক গ্লাইকোসাইড, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তাহলে এই অ্যাক্টিভ প্রসেসটা আপটেক 1 70 to 80% নরঅ্যাড্রেনালিন রিআপটেক হওয়াটাকে আমি বন্ধ করতে পারি বাই অ্যাপ্লাই কোকেইন, ওয়াবেইন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। কখন দরকার হবে, যখন আমার সিনাপটিক ক্লেফটে অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়ানোর দরকার হবে, তখন উই ক্যান অ্যাপ্লাই সাম ড্রাগ সো দ্যাট উই ক্যান ব্লক দ্য রিআপটেক অফ দ্য neurotransmitter by the uptake 1 process to the nerve ending. তাহলে আমরা we can block by these drugs. On the other hand, uptake 2 can be blocked only by steroid. তাহলে এরকম কিছু ডিফারেন্স আপটেক 1 এবং আপটেক 2 এ আমরা পাই। যেমন আমি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়েও এটাকে ব্লক করতে পারবো, কার্ডিয়াক গ্লাইকোসাইড দিয়েও ব্লক করতে পারবো, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়েও আপটেক 1কে ব্লক করতে পারবো, বাট দিস আপটেক 2 ক্যান অনলি বি ব্লকড বাই কি দিয়ে, শুধুমাত্র স্টেরয়েড দিয়ে ব্লক করা যায়।
এখন মেটাবলিজমের ক্ষেত্রে যেটা বললাম যে ক্যাটাকোলোমিথাল ট্রান্সফারেস এবং মোনোঅ্যামিনো অক্সিডেজ এই দুটো এনজাইম ইজ রেসপন্সিবল ফর মেটাবলাইজিং দিস নিউরোট্রান্সমিটার। তাহলে এরা কোথায় থাকে? লিভার, কিডনি, জিআইটি, হ্যাঁ, আদার অর্গানস এখানে থাকবে এনজাইম মোনোঅ্যামিনো অক্সিডেজ অ্যান্ড ক্যাটাকোলোমিথাল ট্রান্সফারেস। আচ্ছা, তো মোনোঅ্যামিনো অক্সিডেজ থাকে আসলে কি? Metabolism starts within the neuron by monoamino oxidase, then metabolism starts in other tissue by catechol-O-methyl transferase। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে এই যে অ্যাড্রেনালিন আর অ্যাড্রেনালিন রিগার্ডিং এত কথা আমরা বলছি, এগুলোকে আমরা কি বলি? কি বলি এদেরকে? ক্যাটাকোলামাইন। এক কথায় কি বলি? What are the catecholamine? Name some natural catecholamine. Vivaতে কোশ্চেন শুরু হলো, name some natural catecholamines, বা what are the synthetic catecholamines, বা হয়তো প্রশ্ন করা হলো what do you mean by dobutamine, what is isoprenaline, হ্যাঁ, এরকমও কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা বলছি যে এই, এবং ভাইভাতে একটা ফ্রিকুয়েন্ট কোশ্চেন যে কেন এদেরকে ক্যাটাকোলামাইন বলা হয়, তাই তো? আচ্ছা, ক্যাটাকোলামাইন বলতে তুমি কি বুঝো? তাহলে কি ক্যাটাকোলামাইন? খুবই সিম্পল, যে একটা ক্যাটাকল নিউক্লিয়াস আছে, তাই তো? আচ্ছা, তাহলে ক্যাটাকল বলাই হচ্ছে যে এই এপিনেফ্রিন নট এপিনেফ্রিন কেমিক্যালি নোন এজ ক্যাটাকোলামাইন। কেন? ক্যাটাকল নিউক্লিয়াস আর একটা হলো অ্যামাইন সাইড চেইন, তাই তো? তাহলে ক্যাটাকল নিউক্লিয়াস যেটা, সেখানে একটা বেনজিন রিং, হ্যাঁ, ক্যাটাকল নিউক্লিয়াস আমরা দেখতে পাই একটা বেনজিন রিং এবং হাইড্রোক্সিল গ্রুপ ইন নাম্বার 3 and 4 পজিশন। আর কি থাকবে? অ্যামাইন গ্রুপ অ্যাটাচড ইন আ সাইড চেইন ইন 1 পজিশন। তাহলে একটা অ্যামাইন সাইড চেইন থাকবে কোথায়? ইন দ্য 1 পজিশন, এই বেনজিন রিংয়ে। তাহলে এটা হলো তার স্ট্রাকচার, হ্যাঁ। তাহলে ক্যাটাকোলামাইন বলতে আমরা বুঝছি যে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে 3rd and 4th পজিশন অফ বেনজিন রিং, আর অ্যামাইন গ্রুপ থাকবে একটা। তাহলে একটা ক্যাটাকল নিউক্লিয়াস একটা অ্যামাইন গ্রুপ মিলেই হলো ক্যাটাকোলামাইন। এই জন্য এদেরকে বলা হয় ক্যাটাকোলামাইন। এখন ক্যাটাকোলামাইন্স যেমন তোমার আমরা কি বলছি, টাইরোসিন থেকে ডোপা, দেন ডোপামিন, হ্যাঁ, নরঅ্যাড্রেনালিন। তাহলে এই যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, দিস আর দ্য ন্যাচারাল ক্যাটাকোলামাইন। এই যে নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, ডোপামিন, দিস আর দ্য ন্যাচারাল ক্যাটাকোলামাইন, হ্যাঁ, মানে টাইরোসিন টু ডোপা, ডোপা টু ডোপামিন, এই যে কনভার্সনের মাধ্যমে এখানে আমরা যা কিছু পাচ্ছি, ডোপামিন, নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, এগুলোকে আমরা বলছি কি? এটা ন্যাচারাল ক্যাটাকোলামাইন, হ্যাঁ। এবং আইসোপ্রেনালিন, ডোবুটামিন, এরকম আরও অনেক আছে যেগুলো, সেগুলো হচ্ছে সিনথেটিক, হ্যাঁ। তাহলে এখন আমাদের বাকি থাকলো কি? রিসেপ্টর। ড্রাগ আমরা অন্য লেকচারে আলোচনা করব। রিসেপ্টর কি কি আছে একটু সংক্ষেপে যদি আমরা বলি। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, তাহলে আমরা বলছি যে অ্যাড্রেনালিন আর অ্যাড্রেনালিন বাইন্ডস উইথ দ্য স্পেসিফিক রিসেপ্টর। তো ওই স্পেসিফিক রিসেপ্টরগুলো কি? আলফা অ্যান্ড বিটা, তাই তো? এখন আমরা এই রিসেপ্টরের লোকেশন কেন জানতে হবে? আলফা 1 কোথায়, আলফা 2 কোথায়, কেন মনে রাখতে হবে? কারণ হচ্ছে যে যদি আমি লোকেশন না বুঝি তাহলে আমি ড্রাগের ফার্মাকোডাইনামিকটা বুঝতে পারবো না। এই জন্য বিটা 1, বিটা 2, বিটা 3 এরা কোথায় আছে এইগুলো যেমন জানা দরকার আমাদের, হ্যাঁ। তাহলে লোকেশন যদি আমরা একটু ছোট করে চার্টটা, আমি স্টুডেন্টদের সবসময় বলি চার্ট আকারে ক্যাটজাংয়ের যেগুলো আছে সেগুলো একটু চোখ বুলাতে। যেমন এটারও এই ছবিটা ক্যাটজাংয়ের থেকে যে একবার সিনথেসিসটা এই ছবিটা দেখে পড়বে, সে এখান থেকে আর কিছু আটকানোর কথা না, হ্যাঁ। আচ্ছা, এখানে কি দিয়ে ব্লক করা হয়, ফিওক্রোমোসাইটোমাটা কি, কেন রেট লিমিট স্টেপটাকে আমি টাইরোসিন অ্যানালগ দিয়ে কখন ব্লক করব ফিওক্রোমোসাইটোমা হলে পরে। এখানে যেমন ওই যে আমরা যে যখন সিনাপ্টোগ্রামিনের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম, ইনক্রিজ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যখন হয়ে গেল, তখন আমি এই যে ভেসিকুলার কন্টেন্ট থেকে রিলিজ হওয়া এক্সোসাইটোসিসকে উই ক্যান ব্লক বাই গুয়ানিথিডিন, বিউটাইলিয়াম, এটা দিয়ে আমরা ব্লক করতে পারি। তারপরে এখানে কোকেন, ওয়াবেন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে ব্লক করতে পারি। উই ক্যান অলসো ব্লক দ্য আপটেক টু বাই স্টেরয়েড। এই জিনিসগুলোর একটা ক্লিয়ার কনসেপ্ট থাকলে পরে আমি ড্রাগ বুঝতে পারবো। আদারওয়াইজ আমি যদি সিনথেসিসটাই না বুঝি এখানে, তাহলে আমি ড্রাগের মেকানিজম বুঝবো না।
সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ যখন আমি পড়বো তখন আমি বুঝবো না এটা কিভাবে কাজ করছে। সিম্প্যাথোলাইটিক ড্রাগ যখন আমি পড়বো তখনও আমি বুঝবো না এটা কিভাবে কাজ করছে। লাইক দিস, আমি যখন বলবো যে ইনক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স বাই কি অ্যাডেনার্জিক ড্রাগ, তখন আমি বুঝবোই না যে আলফা 1 এর কি মেকানিজম। তাহলে আমাকে আগে জানতে হবে এটা লোকেশনগুলো কোথায়। তাহলে রিসেপ্টরের যে চার্ট আমি বলবো স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য, চার্টটা দেখে পড়ে নিতে, কেমন? আচ্ছা, তো আমরা একটু সংক্ষেপে বলে নিই। আলফা 1 located in the smooth muscles of the blood vessels supplying the skin and viscera. হ্যাঁ, তাহলে ইফেক্টে কি হবে? কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসল, দ্যাট ইজ vasoconstriction, increased peripheral resistance, increased blood pressure on stimulation of alpha 1 present in the smooth muscles of the blood vessels supplying the skin and viscera. আইয়ে যেটা আছে চোখে রেডিয়াল মাসলে আর ডায়ালেটর পিপলি মাসলে, এটা যদি স্টিমুলেটেড হয় তাহলে কি হবে? আলফা 1 over the radial muscle of the dilator pupil muscle, চোখে, সেখানে কি হবে? contraction of the dilator pupil muscle and dilatation of the pupil, that is mydriasis. Normally আমরা বলেছি যে acetylcholine constrictor pupili M3 এবং that is sphincter pupili এর মাধ্যমে acetylcholine এর মাধ্যমে M3 যে acetylcholine হলো নিউরোট্রান্সমিটার চোখে, এবং অ্যাড্রেনালিন ডায়ালেটর পিপলি, দ্যাট ইজ আলফা 1। তাহলে এই দুটো স্যামালটেনিয়াসলি অ্যাক্ট করে, এই জন্যই একটা ব্যালেন্স অবস্থায় থাকে। আচ্ছা, যখনই ইফেক্টে ইমব্যালেন্স হয়ে যায় তখনই, যখন কিনা অ্যাসিটাইলকোলিন রিলিজ স্টপ হয়ে যায় তখনই হবে মাইড্রিয়াসিস। নর অ্যাড্রেনালিন রিলিজ যখন স্টপ হয়ে যাবে তখন হবে মিওসিস। বা যখনই কোনো একটা ইমব্যালেন্স হয় তখনই আমরা কি পিপিলের নর্মাল যেটা পাই না, আইদার ডায়ালেটেড দ্যাট ইজ মাইড্রিয়াসিস অর কনস্ট্রিক্টেড দ্যাট ইজ মিওসিস, এরকম অবস্থায় চলে যায় পিপলটা। হ্যাঁ, আচ্ছা, এগুলো বিভিন্ন ড্রাগের এফেক্টেই আমরা পাবো, পরে আমরা আলোচনায় জানবো। তাহলে আলফা 1 রিসেপ্টর, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য রিসেপ্টর অ্যান্ড অন স্টিমুলেশন অফ দি রিসেপ্টর হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফর দ্য ইফেক্টস। তাহলে এখন আমরা বলছি যে আলফা 1 ইজ অলসো হ্যাঁ, আলফা 1 এর আমরা বলছি যে কি স্ট্রাকচার অফ দ্য মেল সেক্স অর্গান, ভাস ডিফারেন্স, পেনিস, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট সেখানে থাকে, এবং এটার ইফেক্ট হলো ইজাকুলেশন আর কন্ট্রাকশন। তারপরে ইরেক্টোপাইলোরাম মাসল, দ্যাট ইজ তোমার ইরেক্টোস্পাইনি মাসল, যেটা হেয়ার ফলিকলে, ফলে ইরেকশন অফ দ্য হেয়ার। আচ্ছা, এবং স্ফিংটার অফ দ্য হোল বডি, সেখানেও আমরা পাই কি আলফা 1, ফলে কি কনস্ট্রিকশন অফ দ্য স্ফিংটার, যেমন অন স্টিমুলেশন অফ দিস আলফা 1 প্রেজেন্ট ইন দ্য স্ফিংটার্স অফ দ্য হোল বডি কি করবে? ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, এই ইফেক্টগুলো আমরা পাই। হ্যাঁ, এখন আলফা 2 রিসেপ্টর বলা হচ্ছে যে প্রিসিনাপটিক মেমব্রেনে থাকে। প্রিসিনাপটিক মেমব্রেনে যে আলফা 2, এটা অলওয়েজ কি মানে ইনহিবিটরি। হ্যাঁ, তো এই আলফা 2 রিসেপ্টর প্রিসিনাপটিকে থাকে, সেটা যদি স্টিমুলেট হয় তাহলে পরে ইনহিবিশন অফ রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন ফ্রম দ্য অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং, হ্যাঁ, বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এটাই হচ্ছে প্রিসিনাপটিকের যে আলফা 2 তার ফাংশন। Also we get alpha 2 in the platelets, that effect is platelet aggregation, and beta cell of the islets of Langerhans has decreased release of insulin. And now come to the beta receptor, important location of the beta 1. তো beta 1 আমরা বলছি যে হার্টে থাকে, একটু খেয়াল করতে হবে এই জিনিসটা। beta 1 আমরা বলছি যে হার্টে থাকে। আচ্ছা, তাহলে বিটা 1 এর সাথেই আমার মাথায় গেঁথে নিতে হবে হার্ট, বিটা 2 এর সাথে আমার মাথায় গেঁথে নিতে হবে কি লাংস, এটা বলা যাবে না। আচ্ছা, তাহলে বিটা 1 অন দ্য হার্ট অন স্টিমুলেশন ইফেক্ট আমি কি পাবো? ইনক্রিজ দ্য হার্ট রেট, দ্যাট ইজ পজিটিভ টোনোট্রপিক ইফেক্ট। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য রিসেপ্টর, দ্যাট বিটা 1 প্রেজেন্ট ইন দ্য হার্ট, and on stimulation it cause positive chronotropic effect. Chronos means rate, তাহলে positive chronotropic effect, chronos means rate or time, তাহলে positive chronotropic effect, that is increase heart rate, একটা গেল beta 1 এর effect on the heart। তারপরে increase force of contraction, that is a positive inotropic effect।
Then increase conductivity, that is in positive dromotropic effect, and increase excitability, that is the positive bathmotropic effect. এই গেল তার হার্টের উপরে beta 1 যদি হার্টের উপরে beta 1 of the heart if stimulated, but will get all the parameters of the heart are increased except refractory period. আচ্ছা, এখন বিটা 1 হার্টে ছাড়া আর একটা কোথায় আছে, দ্যাট ইজ কিডনি, জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি। তাহলে আমি বলছি যে বিটা 1 মানেই আমি মনে রাখবো হার্ট, আর একটা কোথায় আছে, দ্যাট ইজ দ্য জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি। অন স্টিমুলেশন ইনক্রিজ রেনিন সিক্রেশন, ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। ঠিক আছে? আচ্ছা, এখন বিটা 2 আমরা বলছি যে স্মুথ মাসলস অফ দ্য ব্রঙ্কাস। বিটা 2 মানে কি মনে রাখতে বলেছি? লাংস। আরও অনেক কিছু আছে, কিন্তু লাংস কেন? ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়ার জন্য এবং মনে রাখার জন্য। বিটা 1 মানেই হার্ট, কেন? ভুল না হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা বলছি যে বিটা 2 স্মুথ মাসলস অফ দ্য ব্রঙ্কাস, অন স্টিমুলেশন স্মুথ মাসল রিল্যাক্সেশন, ব্রঙ্কোডাইলেশন। আচ্ছা, and beta 2 on the smooth muscle also present in the smooth muscle of the blood vessels supplying the skeletal muscle. So on stimulation it causes relaxation of the smooth muscle of the blood vessel, vasodilatation, decrease peripheral resistance and decrease the blood pressure. And beta 2 also present in the GIT. So on stimulation the effect is relaxation of the smooth muscles of the GIT, decrease the peristaltic movement or motility, and maybe constipation. And beta 2 also present in the uterus, that causes relaxation of the uterus, mainly the gravid uterus, and delay the premature labor pain. And liver and muscle also causes the beta 2, and on stimulation it causes glycogenolysis, that is increased blood glucose level, and it also increased blood lactate level. We are discussing about the beta 2. আচ্ছা, এই গেল ইম্পর্টেন্ট লোকেশন অফ বিটা 2। বিটা 3 বলা হচ্ছে যে অ্যাডিপোজ টিস্যুতে থাকে। হ্যাঁ, এই আর কি। তাহলে মোটামুটি রিসেপ্টরের লোকেশন জানলে পরে আমরা কি ড্রাগগুলো পড়তে আমাদের সুবিধা হবে, ডিজিজ বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকুক অ্যাড্রেনার্জিক সিস্টেমের। আবারও সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে ক্লাস আমরা শেষ করি। হ্যাঁ।